আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটির নাম ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। দেশটির সবথেকে গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর মধ্যে এটি একটি অন্যতম। দেখুন, অত্যন্ত সংবেদনশীল এই ঘাঁটিটি উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মাউন্ট মেরন পর্বতের চূড়ায় অবস্থিত। লেবানন সীমান্ত এই ঘাঁটি থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে। দেখুন, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ মিটার বা ৩,৯০০ ফুট উঁচুতে এই ঘাঁটিটি অবস্থিত। এটি পুরো অঞ্চলের প্রাকৃতিকভাবেই একচ্ছত্র নজরদারির সুবিধা দেয় ইসরায়েলকে। দেখুন, এই ঘাঁটিটি উত্তর ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর আকাশ সীমার উপর সার্বক্ষণিক নজর রাখে। এর শক্তিশালী রাডার ব্যবস্থা লেবানন, সিরিয়া, তুরস্ক, সাইপ্রাস এবং ভূমধ্যসাগরের একটি বিশাল অংশের আকাশপথকে নিখুঁতভাবে চিত্র তুলে ধরে ইসরায়েলের কাছে। দেখুন, ইসরায়েল তার নিজস্ব উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় খুবই সংবেদনশীল যেই সকল প্রযুক্তি বা রাডার ব্যবস্থা রয়েছে সেটি এই ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে। ইরান থেকে যে কোনো ধরনের হামলা, হিজবুল্লার যে কোনো ধরনের হামলা বা অন্যান্য যত ধরনের আকাশ থেকে বিপদ আসার যে কোনো আশঙ্কা রয়েছে তা প্রথম দিকেই কিন্তু এই ঘাঁটিগুলো শনাক্ত করে। ইসরায়েল জুড়ে বিমান বাহিনীর মূলত দুইটি প্রধান ঘাঁটি রয়েছে তাদের আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য। দক্ষিণাঞ্চলে রয়েছে মিট জোপে রমান এবং এই উত্তর অঞ্চলে রয়েছে একমাত্র এই মেরুন ঘাঁটি। যদি এই ঘাঁটিটির রাডার সিস্টেম বা এই ঘাঁটিটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যক্রম ব্যাহত হয়, বলতে পারেন ইসরায়েলের যে দৃষ্টিসীমা রয়েছে, সামরিক দৃষ্টিসীমা, সেটা অনেকটাই বলতে পারেন অর্ধেক শেষ হয়ে যাবে এবং ইসরায়েল তখন তাৎক্ষণিকভাবে তার আগত যেই সকল ঝুঁকিপূর্ণ মিসাইল রয়েছে বা অন্যান্য ঝুঁকি রয়েছে সহজে শনাক্ত করতে পারবে না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেরুন এয়ারবেস যেটা রয়েছে ইসরায়েলের, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। এটা হলো তাদের দাবি। হিজবুল্লার পক্ষে বলা হয় যে এই হামলার পূর্বে কিরাত সামোয়া এবং অন্যান্য অঞ্চলের ভেতরে ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে তারা ব্যাপক রকেট হামলা করেছে। দেখুন, হিজবুল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা অ্যাডভান্স প্রিসিশন গাইডেন্ট যে মিসাইল রয়েছে তা ব্যবহার করেছে এই হামলায়। যে মিসাইলগুলো দূর থেকে গাইড করা যায় এবং যে টিভি গাইডেড মনিটর রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে, তার মাধ্যমে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেটকে লাইভ ভিডিও দেখার মাধ্যমে হামলা করা যায়। এই বিষয়ে তারা কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যে কিভাবে তাদের মিসাইলগুলো বা ড্রোন টাইপের যে এফপিবি মিসাইলগুলো রয়েছে সেগুলো হিট করে। দেখুন, এই ধরনের সংবেদনশীল হামলার ক্ষেত্রে রাডার সিস্টেমে ছোট আকারের বিস্ফোরকই পুরো রাডার সিস্টেম ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে বড় ধরনের বিস্ফোরণের প্রয়োজন নেই। এসা রাডারগুলো বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক রাডারগুলো রয়েছে সেখানে সাধারণ যে কোনো একটি বিস্ফোরণ বা সাধারণ যে কোনো ধরনের একটি আগুনের ফুলকেও পুরোপুরিভাবে রাডার সিস্টেমটিকে ধ্বংস করে দিয়ে মূলত এর কার্যকারিতা ব্যাহত করে দিতে পারে, যেটা হিজবুল্লার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। দেখুন, হিজবুল্লাহ ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল যেই বিমান কন্ট্রোল বা ঘাঁটি কেন্দ্রে যে হামলার দাবি করছে, এই হামলায় তারা মূলত ব্যবহার করেছে ইরানের আধুনিক নতুন একটি মিসাইল যার নাম হলো আলমাস। দেখুন, আলমাস ফার্সি শব্দ যার অর্থ হলো হীরা। ইরানের তৈরিকৃত একটি অত্যাধুনিক এবং মারাত্মক প্রকৃতির গাইডেড এন্টি ট্যাঙ্ক মিসাইল। এটি বর্তমানে হিজবুল্লাহর গেম চেঞ্জার অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। দেখুন, আলমাস মিসাইলটির উৎপত্তির পেছনে বেশ আকর্ষণীয় একটি সামরিক ইতিহাস রয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের সময়ে হিজবুল্লাহর বাহিনীর হাতে ইসরায়েলের অত্যাধুনিক যে স্পাইক মিসাইল রয়েছে তা একটি একেবারে পরিপূর্ণ ভালো অবস্থায় পেয়ে যায় এবং তারা ইরানের কাছে হস্তান্তর করে। ইরানের প্রতিরক্ষা বিজ্ঞানীরা ইসরায়েলের সেই প্রযুক্তিটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের মতো করে আরও শক্তিশালীভাবে তৈরি করে। এটাই হলো ইরানের দাবি। দেখুন, আলমাস মিসাইলের ৩টি ভেরিয়েন্ট রয়েছে, আলমাস 1, আলমাস 2 এবং সবথেকে আধুনিক আলমাস 3। দেখুন, সাধারণ প্রাচীন এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো ফায়ার করার পর অপারেটরকে লক্ষ্যবস্তুর দিকে তাকিয়ে দূরবীন দিয়ে বা
তার বা ওয়্যারের মাধ্যমে গাইড করতে হতো। তবে আলমাস মিসাইলটি সম্পূর্ণ নতুন স্তরের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দেখুন, এই মিসাইলটির মাথায় একটি শক্তিশালী ইলেকট্রো অপটিক্যাল এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা থাকে। অপারেটর ফায়ার করার আগে লক্ষ্যবস্তুকে লক করে দিলে মিসাইলটি নিজেই লক্ষ্যবস্তুর দিকে ছুটতে পারে। দেখুন, নন লাইন অফ সাইট বা NLOS এবং ফায়ার অবজেক্ট অ্যান্ড আপডেট এটি একটি মিসাইলের সবথেকে বিপজ্জনক দিক যেটি এই মিসাইলে রয়েছে। মিসাইলটি ছোড়ার সময় লক্ষ্যবস্তু যদি কোনো পাহাড়ের আড়ালে বা বাংকারের ভেতর লুকিয়ে থাকে এবং অপারেটর সরাসরি দেখতে না পায়, তবুও এটি ছোড়া যায়। দেখুন, মিসাইলটি ওড়ার সময় এর মাথার ভেতর যে ক্যামেরা লাগানো রয়েছে লাইভ ভিডিও আপডেট অপারেটরের কাছে স্ক্রিনে পাঠাতে থাকে। আর অপারেটর মাঝ আকাশে সেই ভিডিও দেখে মিসাইলের দিক পরিবর্তন করে একেবারে নিখুঁতভাবে চলন্ত যে কোনো টার্গেট বা বলতে পারেন সামান্য একটু যদি ফাঁকা থাকে তার ভেতর দিয়ে গিয়েও মিসাইলটি হিট করতে পারে। আর এই জন্যই কিন্তু এই প্রযুক্তি ইসরায়েলের জন্য অন্যতম ঝুঁকি এবং মাথা ব্যথার কারণ হয়ে গেছে উত্তর সীমান্তে। কারণ এই প্রযুক্তি ব্যবহার করেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ঘাঁটি রয়েছে মেনর ঘাঁটি, সেখানেই কিন্তু হামলা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ, তারা দাবি করছে। দেখুন, শ্রাবণের মেঘলা আকাশ যেমন হঠাৎ করেই তার রূপ পাল্টায় এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি আবার রোদ একেবারে উজ্জ্বল হয়ে যায়, ট্রাম্পের সিদ্ধান্তগুলো হঠাৎ যেমন এইভাবেই পরিবর্তন হয়। আর এই কথা আমি বলছি না, ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো ট্রাম্প তার কথা রাখছেন না এমন অভিযোগ করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনির যেই বিশেষ উপদেষ্টা রয়েছেন, সরাসরি তার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছেন সেখানে তিনি এমন অভিযোগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প আজকে সরাসরি ঘোষণা দিয়েছিলেন যে ইরানের অবরোধগুলো ধীরে ধীরে তুলে নেওয়া হবে। বাস্তবিক অর্থে অবরোধগুলো তেমনভাবে তুলে নেওয়া হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তার পূর্বের অবস্থায় সক্রিয় রয়েছে। অবস্থার বিষয়গুলো বিবেচনা করে ইরানের কর্তৃপক্ষ দাবি করছেন যে ট্রাম্প তার প্রতিশ্রুতি তো রক্ষা করেননি, নতুন করে চুক্তির টেবিলে এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছেন যেটা নিশ্চিত করা হচ্ছে যে এই আলোচনা এবং এই চুক্তি হয়তো কোনো আলোর মুখ দেখবে না বা কোনো সমাধানে পৌঁছবে না। কারণ যেই ধরনের শর্ত বা যেই নতুন কিছু যুক্ত করে দেওয়া হচ্ছে এই আলোচনার কন্ডিশন হিসাবে, সেটা ইরানের পক্ষে মানা সম্ভব নয়। যে হোক, আলোচনার অগ্রগতি এবং অবরোধের বিষয়ে যখন সুনির্দিষ্ট কোনো ফলাফল হচ্ছে না, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবার হুমকি দেওয়া হয়েছে যদি চুক্তি না করা হয় হামলা আবার শুরু করা হবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তার বক্তব্যে বলেন যে কোনো ধরনের পুনরায় হামলা করার জন্য তার সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। সমঝোতা বা নতুন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ যে কোনো মুহূর্তে নেওয়া হতে পারে। দেখুন, যুক্তরাষ্ট্র নিজেই একবার বলছে যে চুক্তির অগ্রগতি অনেকটাই ভালো এবং দুই পক্ষ দ্বার প্রান্তে, আবার এই যুক্তরাষ্ট্রের স্টেটমেন্ট দিচ্ছে তারা হামলার জন্য প্রস্তুত। বিষয়গুলো খুবই ধোঁয়াশার মধ্যে রয়েছে যে প্রকৃত পক্ষে এই জায়গায় আলোচনা হচ্ছে নাকি সময় ক্ষেপণ। এই জায়গায় কি যুক্তরাষ্ট্র বড় প্রস্তুতির জন্য সময় ক্ষেপণ করছে? চূড়ান্ত মন্তব্য করা খুব কঠিন, কারণ যখনই আলোচনা ফলপ্রসূ হয় যুক্তরাষ্ট্রের অনেকটাই কিন্তু সিদ্ধান্ত এরকম, তখনই তারা হামলা করে বসে। এর পূর্বেও ইরানের ক্ষেত্রে এমনটা ঘটার নজির রয়েছে। দেখার বিষয়ে এইবার যুক্তরাষ্ট্র আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।